নমস্কার। স্নেহের ছাত্রছাত্রীরা এবং সম্মানীয় অভিভাবক এবং অভিভাবকবৃন্দ, সবাইকে সম্মান জানিয়ে আজকের এই লকডাউন ক্লাস কাকদ্বীপ.com এবং কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলের কম্বিনেশনে একটা শুরু হয়েছে ক্লাস প্রচেষ্টা আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর জন্য। তোমরা ইতিমধ্যে জানো যে কোভিড-19 বা করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে বিশ্বজুড়ে। ভারতবর্ষ করোনার করাল থাবা দিয়েছে। তো এর মধ্যেই আমরা ঘরবন্দি, অর্থাৎ এই ডিজিজটা বা রোগটা এতটা দ্রুত পরিমাণে ছড়ায় যার জন্যে আমরা ঘরবন্দি এবং সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা প্রত্যেকে ঘরবন্দি রয়েছি। তো এমতো অবস্থায় যে ক্লাস শুরু করছি আমরা, যে আজকের বিষয় হচ্ছে গিয়ে নিউট্রিশন ক্লাস 12। তোমরা যে প্রথম চ্যাপ্টার যেটা পড়বে সেটা হচ্ছে গিয়ে দৈহিক ক্রিয়ায় খাদ্যের ব্যবহার, পরিপাক, বিশেষণ, বিপাক, অর্থাৎ ইউটিলাইজেশন অফ ফুড বাই দ্য বডি। এখানে এই যে খাদ্যের ব্যবহার, প্রথমে আমরা আসি যে পুষ্টি কি। পুষ্টি বলতে সাধারণত আমরা বুঝি যে আমরা যে পদ্ধতিতে খাদ্য গৃহীত হয়ে গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণের মাধ্যমে এই যে 5টা পর্যায়ে দেহ সম্পন্ন করে, এর মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, দেহ গঠন প্রভৃতি কাজ হয় এবং জীবনের সকল মৌলিক ধর্মগুলো পালন হয় যে পদ্ধতিতে, তাকে বলছি আমরা পুষ্টি। পুষ্টিকে আমরা যদি পুরো পর্যায়ে ভাগ করি, আমরা দেখব 5খানা পর্যায়। একটা কি? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। অর্থাৎ পুষ্টির মধ্যে এই 5খানা পর্যায় রয়েছে, যা খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। এই 5খানা পর্যায় যদি সফল এবং সঠিকভাবে সম্পন্ন হয় তবেই আমরা বলবো পুষ্টি হয়েছে। এবার এই যে খাদ্য, আমরা প্রত্যেকেই খাবার খাই। তো এক্ষেত্রে এই যে আমাদের খাবার দেহে কিভাবে কাজে লাগে, অর্থাৎ যে আমরা ডিম, মাছ, মাংস, বিভিন্ন শাকসবজি, ফল আমরা খাই, তো সেক্ষেত্রে এইগুলো আমাদের শরীরে কিভাবে কাজে লাগে। সাধারণত আমরা খাবার খাই বা খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণ করার পরে সেই খাদ্যের পরিপাক হয়, সেই খাদ্যের শোষণ হয়, আত্তীকরণ হয়, বহিষ্করণ হয়। প্রথমে আসছি খাদ্য গ্রহণটা কি। খাদ্য গ্রহণ যে পদ্ধতিতে আমরা কি করি, মুখ বিবরে খাদ্যটা প্লেস করি বা খাদ্য দেই, তাহা সেই পদ্ধতিকে বলা হচ্ছে খাদ্য গ্রহণ। 2 নম্বর যদি আমরা পয়েন্ট দেখব পরিপাক। পরিপাক বলতে আমরা কি বুঝি না, জটিল খাদ্য ভেঙে সরল খাদ্যে পরিণত হওয়া, অর্থাৎ জটিল খাদ্য উৎসেচকের প্রভাবে সরল খাদ্যে পরিণত হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে কি পরিপাক। পরিপাকের পরে আমরা 3 নম্বর পয়েন্টে আসছি শোষণ। শোষণ কি? শোষণ বলতে আমরা সাধারণত বুঝি যে যখন ওই জটিল খাদ্য উৎসেচকের মাধ্যমে সরল খাদ্যে পরিণত হলো, সরল খাদ্যে পরিণত হওয়ার পরে সেই খাদ্য মূলত কি না শোষিত হয়। শোষিত হয়ে রক্তবাহ মাধ্যমে এবং রক্তের মাধ্যমে এবং লসিকার মাধ্যমে সেই খাদ্য কি হয়, শোষণ হয়, রক্তে মেশে, লসিকায় মেশে। এই শোষণ প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এখানে শোষণ। তারপর আসছে আত্তীকরণ। আত্তীকরণ কি? ওই যে খাদ্যটা রক্তে মিশলো, রক্তে মেশার পরে ওই খাদ্য কি করে, রক্তের দ্বারা বাহিত হয়ে প্রত্যেকটা কোষে কোষে চলে যায়, প্রত্যেকটা কোষে কোষে গিয়ে কোষের অঙ্গীভূত হয়। অর্থাৎ যে এই যে খাদ্যের যে উপাদানগুলো, সরলতম উপাদান, আমরা যদি উদাহরণ হিসেবে দিই, কার্বোহাইড্রেট আমরা খাই, কার্বোহাইড্রেট থেকে সরলতম উপাদান পাই গ্লুকোজ, প্রোটিন থেকে পাই আমরা অ্যামাইনো অ্যাসিড, আর ফ্যাট থেকে পাই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই যে সরলতম উপাদানগুলো যখন রক্ত এবং লসিকার মাধ্যমে বাহিত হয়ে কোষের অঙ্গীভূত হয়, তোমরা ক্লাস 9-এ পড়েছো যে শ্বসন, অর্থাৎ এই যে খাদ্যের সরলতম উপাদানগুলো যখন কোষে যাচ্ছে, তারপরে কোষের মাইটোকন্ড্রিয়ায় শ্বসন হচ্ছে, অর্থাৎ এই খাদ্যের মাধ্যমে শক্তি উৎপন্ন হচ্ছে। আমরা যে দৈনন্দিন যে কাজগুলো করি সেই কাজগুলোর জন্য
যে শক্তি উৎপাদন হয় তা এই শ্বসনের মাধ্যমে হয়। অর্থাৎ আত্তীকরণ যেখানে রক্ত এবং লসিকা খাদ্যের সরলতম উপাদানগুলো নিয়ে কোষে পৌঁছে দিচ্ছে, অর্থাৎ কোষের অঙ্গীভূত হচ্ছে, তখন আমরা বলছি আত্তীকরণ। এরপরে আসছি বহিষ্করণ। বহিষ্করণ অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে যে অপাচ্য খাদ্য উপাদান অর্থাৎ শোষিত খাদ্যের সরলতম উপাদানগুলো শোষিত হওয়ার পরে খাদ্যের অপাচ্য উপাদানগুলো যখন বৃহদন্ত্রের মাধ্যমে মলাশয় হয়ে পায়ু হতে দেহ থেকে বেরিয়ে যায়, তখন বলছি আমরা বহিষ্করণ। অর্থাৎ এই যে পাঁচখানা পর্যায়, এই পাঁচটা পর্যায় মূলত সম্পন্ন হলে তবেই বলবো আমরা সঠিকভাবে পুষ্টি হয়েছে। এবার আসি এই যে পাঁচখানা পর্যায়ের সঙ্গে কোন কোন অঙ্গগুলো জড়িত। প্রথমে আমরা যদি দেখি মুখচ্ছিদ্র। মুখচ্ছিদ্র একদম বাইরের অংশ, যেটা আমরা মুখ বলি, বাইরের অংশ। মূলত এর মাধ্যমে খাবার আমরা গ্রহণ করি। মুখচ্ছিদ্রর পরেই আমরা আসবো হচ্ছে গিয়ে মুখবিবর। মুখবিবর যদি আমরা দেখি, মূলত এর পরের অংশটাই মুখবিবর। মুখবিবরে কি থাকে? জিভ থাকে, দাঁত থাকে। দাঁত কি করে? খাবারকে চর্বিত বা খাদ্যবস্তুকে ছোট ছোট টুকরো করতে সাহায্য করে। আর জিভ কি করে? খাদ্যবস্তুর স্বাদ নিতে সাহায্য করে। প্রসঙ্গত বলে রাখি, এখানেই মূলত লালারস মিশ্রিত হয়। লালারসের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে যা মূলত খাদ্য পরিপাকে সাহায্য করে। সেটা আমরা আসছি, একটু পরেই বলবো মুখবিবরে কোন লালারস, কোন উপাদান থাকে, লালারসের কী কী উপাদান থাকে। এবার আসছি মুখবিবরের পরে গলবিল। গলবিল সাধারণত মুখবিবরের পরবর্তী অংশ, যা মূলত দুটো ছিদ্র থাকে সেখানে। একটা হচ্ছে গিয়ে গ্লটিস, যেটা শ্বাসনালী বা ল্যারিংসের সঙ্গে যুক্ত থাকে, আর আরেক ট্রাকিয়ার সঙ্গে ল্যারিংস সেটার সঙ্গে যুক্ত থাকে। আর কি? গালেট, যেটার মাধ্যমে খাদ্য প্রবেশ করে। এই ছিদ্র, দুটো ছিদ্র। সাধারণত আমরা যখন ঢোক গিলি তখন গ্লটিস বন্ধ হয়ে যায়, আমরা যখন নিঃশ্বাস নেই তখন আবার গ্লটিস খুলে যায়, গালেট বন্ধ হয়ে যায়। এইভাবে একটা প্রক্রিয়া চলতে থাকে। কোনো কারণে যদি আমরা খাবার খেতে খেতে হঠাৎ করে কোনো কারণে গ্লটিসে কোনো খাদ্যকণা চলে যায়, তো সঙ্গে সঙ্গে আমরা বিষম খাই, সেটা প্রতিবর্ত ক্রিয়া, অটোমেটিকই আমরা উদ্ধার হই সেখান থেকে। এবং যদি মারাত্মক অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তো তারপরে আসছি গলবিল। গলবিলের পরে এই গ্রাসনালী। গ্রাসনালী মূলত গলবিলের ঠিক পরের অংশ। গ্রাসনালী গলবিল থেকে শুরু হয়ে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত। গলবিল থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত। এটা মূলত 10 থেকে 12 ইঞ্চি লম্বা হয়। মূলত গ্রাসনালীর মাধ্যমে যে এই প্রসঙ্গে একটু বলে রাখি, যখন খাবারটা আমরা প্রবেশ করাই মুখবিবরে লালার সঙ্গে খাদ্য মিশ্রিত হয়। খাদ্য মিশ্রিত হওয়ার পরে ওই লালা সমেত যে মণ্ডটা তৈরি হয় খাদ্যে, তাকে বলা হয় বোলাস। বোলাস আমরা গলবিলের মাধ্যমে ঢোক গিলে যখন খাদ্যগুলো আসে গ্রাসনালীর মাধ্যমে পাকস্থলীতে আসে। গ্রাসনালী 10 থেকে 12 ইঞ্চি লম্বা হয়, মূলত এর মাধ্যমে পাকস্থলীতে আসে। নেক্সট যে অংশটা সেটা হচ্ছে গিয়ে পাকস্থলী। পাকস্থলী তোমরা জানো ইংরেজি ইউ আকৃতির মতো। এখানে গ্রাসনালী শেষ হয় এবং পাকস্থলী শুরু হয়। তো ইংরেজি ইউ আকৃতির মতো অঙ্গ। পাকস্থলীর মূলত 4টে অঙ্গ আমরা দেখতে পাই। একটা কি? হৃৎপান্ত বা কার্ডিয়াক প্রান্ত। কার্ডিয়াক প্রান্ত গ্রাসনালীর সঙ্গে যে অংশটা থাকে তাকে বলা হয় কার্ডিয়াক প্রান্ত। পাকস্থলীর 4টে অংশ। 2 নম্বর হচ্ছে গিয়ে প্রথমটা হলো কার্ডিয়াক প্রান্ত, আর 2 নম্বর হচ্ছে গিয়ে ফান্ডাস, 3 নম্বর হচ্ছে গিয়ে কর্পাস বা দেহ, 4 নম্বর হচ্ছে গিয়ে পাইলোরিক প্রান্ত, পাইলোরাম বা অ্যান্ট্রাম। এই যে 4টে অংশ থাকে, 4টে অংশ পাকস্থলী, এর মধ্যে কি হয়? বিভিন্ন খাবার বোলাস যে অংশটা আসে, বোলাস এসে পাকস্থলীতে বিভিন্ন পাক রসের সঙ্গে মিশ্রিত হয় এবং ওই খাদ্য উপাদানগুলো তুলনামূলকভাবে জটিল থেকে সরলীকৃত হয়। তো এখানে একটু বলে রাখবো যে পাকস্থলীতে
উৎসেচক সাধারণত পেপসিন থাকে এবং গ্যাস্ট্রিক লাইপেজ, যা মূলত ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে, আর পেপসিন কি করে, প্রোটিনকে পেপটনে পরিণত করে। তারপরে আসছি পাকস্থলীর পরে আসছি ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত যদি আমরা দেখি পাকস্থলীর ঠিক পরের অংশ তিনটে অংশ নিয়ে গঠিত ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তেও পরিপাক সম্পন্ন হয়, সাধারণত জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হয়। ক্ষুদ্রান্তে বিভিন্ন উৎসেচক রয়েছে, উৎসেচক গুলো খাদ্যকে সরলীকৃত করে। তো এই যে ক্ষুদ্রান্ত যে অংশটা রয়েছে, এটাকে আমরা তিনটে পার্ট দেখতে পাই এর। কি? নাম্বার 1 ডিওডিনাম, নাম্বার 2 জেজুনাম, নাম্বার 3 ইলিয়াম। এবার যে ডিওডিনাম যে অংশটা রয়েছে, ডিওডিনাম এই অংশটায় কি আছে না, সাধারণত পিত্ত থেকে আগত পিত্তনালী এবং অগ্নাশয় থেকে আগত অগ্নাশয় নালী মূলত রয়েছে এই ডিওডিনাম অংশে। এখান থেকে অগ্নাশয় থেকে বিভিন্ন উৎসেচক আসে যা খাদ্য পরিপাক করতে সাহায্য করে। আর কি না, পিত্তনালী থেকে পিত্ত রস আসে, যেটা মূলত ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। পিত্ত, এখানে বলে রাখি, পিত্তরস থেকে কোনো উৎসেচক নির্গত হয় না, শুধু পিত্তরস, পিত্ত লবণ মূলত এই পরিপাকে ভূমিকা পালন করে। ক্ষুদ্রান্তের পরে যে লাস্ট যে অঙ্গটা, সেটা হচ্ছে কি বৃহদন্ত্র। বৃহদন্ত্র মূলত যে অংশটা, সেটা হচ্ছে গিয়ে এটা মূলত এখানে খনিজ লবণ এবং জল শোষণ হয়। এখানে কি হয় না, ক্ষুদ্রান্তে যখন খাদ্যের সরলতম উপাদানগুলো শোষণ হয়ে গেল, শোষণ হওয়ার পরে খাদ্যের যে অপাচ্য অংশ, অর্থাৎ বর্জ্য পদার্থ আমরা বলি, অপাচ্য অংশগুলো যেগুলো দেহের কোনো কাজে লাগে না, সেই উপাদানগুলো বৃহদন্ত্রে আসে এবং মলাশয় এবং পায়ু হয়ে দেহ থেকে মল রূপে বেরিয়ে যায়। এর ফলে আমরা দেহকে সুস্থ স্বাভাবিক রাখি এই প্রক্রিয়াটার মাধ্যমে। অর্থাৎ আমরা দেখলাম যে পুষ্টি প্রক্রিয়ার সঙ্গে যে অঙ্গগুলো জড়িত, সেটা হচ্ছে প্রথমে মুখচ্ছিদ্র, তারপরে মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। এখানে বলে রাখি ক্ষুদ্রান্তের আনুষঙ্গিক এখানে অঙ্গ রয়েছে যকৃৎ এবং অগ্নাশয়। তারপরে আসছে বৃহদন্ত্র। বৃহদন্ত্রে এখানে আমরা যদি দেখি, বলছি এখানে এই মুখচ্ছিদ্র, এটা মুখচ্ছিদ্র। তারপরে রয়েছে মুখবিবর, এই অংশটা যেখানে দাঁত এবং জিভ থাকে। তারপরে গলবিল রয়েছে, আমরা ঢুকগিলি যে অংশটা সেইখানটা থেকে। তারপরে রয়েছে ইউসোফেগাস বা গ্রাসনালী। তারপরে রয়েছে পাকস্থলী। তারপর এই যে প্যাঁচানো অংশটা মূলত ক্ষুদ্রান্ত। আর এই যে বড় তুলনামূলকভাবে মোটা এই অংশটাকে বলা হচ্ছে গিয়ে বৃহদন্ত্র। তো এখানে অ্যাপেন্ডিক্স থাকে। আর এখানে আরেকটা জিনিস বলি, ক্ষুদ্রান্তের যে ডিওডিনাম অংশ, ডিওডিনামে দুটো নালী থাকে, একটা লিভার থেকে বা পিত্তনালী এসছে, একটা অগ্নাশয় থেকে। যেটা এখানে এই ছবিটা এখানে বড় করে দেওয়া রয়েছে, মূলত এইটা তোমরা দেখলে বুঝতে পারবে। এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের যে পৌষ্টিক নালী মুখবিবর থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত, আমাদের পৌষ্টিক নালী লম্বায় প্রায় 8 থেকে 10 মিটার হয়। 8 থেকে 10 মিটার হয়। মানুষের পৌষ্টিক গ্রন্থি, এরপরে আসছি আমরা মানুষের পৌষ্টিক গ্রন্থি। আমরা যদি দেখি, প্রথমেই আমরা আসবো লালা গ্রন্থি। যদি আমরা লালা গ্রন্থি দেখি, লালা গ্রন্থি মূলত মুখবিবরে থাকে। আমাদের 3 প্রকার লালা গ্রন্থি দেখতে পাওয়া যায়। প্রথম হচ্ছে গিয়ে কানের তলায় থাকে প্যারোটিড, আর জিভের তলায় থাকে সাবলিঙ্গুয়াল, আর চোয়ালে দুপাশে থাকে সাব ম্যাক্সিলারি বা সাব ম্যান্ডিবুলার। তো এক্ষেত্রে প্রথমে যে সাব ম্যাক্সিলারি বা ম্যান্ডিবুলার যেটা চোয়ালে থাকে, মূলত 70% লালা বা লালা রস ওখান থেকেই খরিত হয়। বাকি 20% খরিত হয় প্যারোটিড গ্রন্থি থেকে বা কানের তলায় যেটা থাকে সেখান থেকে খরিত হয়। আর বাকি 5% মূলত খরিত হয় সাবলিঙ্গুয়াল বা জিভের তলায় যে লালা গ্রন্থিটা থাকে সেখান থেকে খরিত হয়। লালা রসের কাজ আমরা জানি যে মূলত উৎসেচক থাকে ডায়ালিন, যা কি করে শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, মূলত শর্করা জাতীয় খাদ্যের পাচনে সাহায্য করে। তারপরে লালা গ্রন্থির পরে আসছি যকৃৎ।
যকৃৎ আমাদের দেহের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি। যকৃতের চারটে অংশ থাকে, একটা ডান খণ্ড, এখানে আমরা যদি দেখি আমরা চারটে অংশ থাকে, ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট খণ্ড এবং কোয়াড্রেট খণ্ড। এখানে থাকে মূলত পিত্ত, পিত্ত নিঃসৃত হয়ে পিত্তনালীতে পিত্তথলিতে সাময়িকভাবে সঞ্চিত থাকে, যেটাকে আমরা গল ব্লাডার বলি। তো সেখান থেকে পিত্তরস মূলত ডিওডিনামে আসে। এবার এই যে যকৃৎ হচ্ছে কি সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি, আমাদের মানবদেহের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি যকৃৎ। তো যকৃতের মূল ভূমিকা কি? যকৃতে যদি আমরা ভূমিকা দেখি, মূলত 2-3 রকমের ভূমিকা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি, যকৃতে প্রথমে যদি আমরা বিপাক বিষয়ক ক্রিয়া দেখি, মূলত সেখানে আমরা দেখব মূলত যে যকৃতে আমাদের দেহে যে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো অতিরিক্ত গ্লুকোজ, মানে কার্বোহাইড্রেট সরলরূপ গ্লুকোজ আমরা আগেই বলেছি, অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন রূপে যকৃতেই সম্পন্ন হয়, অর্থাৎ গ্লাইকোজেনেসিস এই প্রক্রিয়াটা যকৃতেই ঘটে, যকৃতের মধ্যেই ঘটে। তারপরে আমরা যদি দেখি, এছাড়াও ডিঅ্যামাইনেশন, ট্রান্স অ্যামাইনেশন, বিপাক প্রোটিনের বিষয়ে বিপাক ক্রিয়া মূলত যকৃতেই ঘটে। এবার আসছি, এছাড়াও যকৃতের যে কাজ সেটা হচ্ছে গিয়ে রক্ত বিষয়ক ক্রিয়া। আমরা যদি দেখি হেপারিন অর্থাৎ তঞ্চন বিরোধী পদার্থ হেপারিন মূলত যকৃতের মাস্ট কোষ, যকৃতে অবস্থিত মাস্ট কোষ হেপারিন তৈরি করে রক্ত তঞ্চন বিরোধী পদার্থ। অর্থাৎ মূলত এই হেপারিন কি করে না, রক্ত তঞ্চন এর একটা ভূমিকা রয়েছে। আর এরপরে আমরা যদি দেখি না, মাস্ট কোষ, মাস্ট কোষ না, কুফার কোষ কি করে না, ওই যকৃতে যে আরবিসিগুলো অর্থাৎ লোহিত রক্তকণিকা আমরা জানি 120 দিন বাঁচে, তারপরে সেগুলো যকৃতে আসে, যকৃতে লোহিত রক্তকণিকাগুলোকে ভেঙে বিলিরুবিন এবং বিলিভার্ডিন হচ্ছে গিয়ে পিত্ত রঞ্জক তৈরি করে। এই হচ্ছে গিয়ে যকৃতের কাজ। আর যদি আমরা দেখি, বিভিন্ন দেহের তাপ নিয়ন্ত্রণের ভূমিকা রয়েছে। আর কি না, ভিটামিন এ ও ডি সঞ্চিত করে যকৃৎ মূলত। তারপরে আসছি আমরা পাক গ্রন্থি। পাক গ্রন্থি মূলত কি না, এই যে পাক রস এখান থেকে ক্ষরিত হয়। পাক রস সাধারণত এখানে কি থাকে না, উৎসেচক হিসেবে থাকে পেপসিন আর লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ। পেপসিন কি করে, প্রোটিনকে পেপটোনে পরিণত করে, আর কি গ্যাস্ট্রিক লাইপেজ কি করে, ফ্যাটের উপর ক্রিয়া করে ফ্যাটকে তুলনামূলকভাবে সরল উপাদানে পরিণত করে। তারপর কি আসছি, পাক গ্রন্থির পরে আসছি আমরা অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থি সাধারণত আমরা ক্লাস 10-এ পড়েছি। অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, কারণ অগ্নাশয় থেকে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি দুটোই থাকে অগ্নাশয়ে, সেই জন্য অগ্নাশয়কে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়। আমরা জানি ইনসুলিন এবং গ্লুকাগন এই 2 ধরনের হরমোন মূলত ক্ষরিত হয় এই অগ্নাশয় থেকে, সেই জন্য অগ্নাশয়কে সাধারণত মিশ্র গ্রন্থি বলা হয়। পাচক রস ক্ষরণ হয়, বিভিন্ন ধরনের ট্রিপসিন, কাইমোট্রিপসিন এই সমস্ত রয়েছে, প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। তারপর এখান থেকে এরপরে আমরা যদি দেখি, প্রথমে আসছি লালাগ্রন্থি, যকৃৎ, পাকগ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, এরপর আসছি আন্তিক গ্রন্থি। আন্তিক গ্রন্থি মূলত কোথায় না, স্মল ইন্টেস্টিন অর্থাৎ ক্ষুদ্রান্তে থেকে ক্ষরিত হয়। আন্তিক গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরণ হয়, মূলত অ্যামাইলোলাইটিক অর্থাৎ কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক অ্যামাইলোলাইটিক, যেমন কি ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ এই সমস্ত, আলফা সিমিথোডেক্সট্রিনেজ এই সমস্ত রয়েছে। আবার প্রোটিন ভঙ্গকারী উৎসেচক কি রয়েছে, ইরিপসিন রয়েছে। আবার ফ্যাট ভঙ্গকারী উৎসেচক রয়েছে ইন্টেস্টিনাল লাইপেজ। মূলত এই কতগুলো উৎসেচক খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে, অর্থাৎ সরলতম রূপ করতে সাহায্য করে। এবার আসছি আনুষঙ্গিক অঙ্গ। এই পৌষ্টিকতন্ত্রের সঙ্গে জড়িত যদি আনুষঙ্গিক অঙ্গ হিসেবে দেখি, আমার দাঁত। প্রথমে আমার
দাঁত আমাদের 32টা দাঁত থাকে ওপরে পূর্ণবয়স্ক মানুষের, ওপরের পাটিতে 16টা, নিচের পাটিতে 16টা, এই করে 32টা দাঁত থাকে। 32টা দাঁত সাধারণত আমাদের 4 ধরনের দাঁত থাকে। একটা হচ্ছে কি ইনসিজার, আর একটা হচ্ছে ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার 2/2, ক্যানাইন 1/1, 2/2, মোলার 3/3। এটা হচ্ছে কি দন্ত সংকেত। এটা আমি বুঝিয়ে দিচ্ছি। ইনসিজার দুটো অর্থাৎ ওপরের চোয়ালে দুটো, নিচের চোয়ালে দুটো, ডান দিকে বাঁ দিকে, অর্থাৎ ডান দিকে দুটো, বাঁ দিকে দুটো, ওপরের চোয়ালে, নিচের চোয়ালে, ডান দিকে দুটো, বাঁ দিকে দুটো, এই অর্থাৎ 8টা থাকে টোটাল। ক্যানাইন ওপরের চোয়ালে বাঁ দিকে একটা, ডান দিকে একটা, নিচের চোয়ালে বাঁ দিকে একটা, ডান দিকে একটা, 4টে থাকে মোট। আর প্রিমোলার ওপরের চোয়ালে দুটো করে, ডান দিক বাঁ দিক, নিচের চোয়ালে দুটো করে, ডান দিক বাঁ দিক, 8টা থাকে। আর মোলার ওপরের চোয়ালে 3টে করে, ডান দিক বাঁ দিকে, আর নিচের চোয়ালে 3টে করে, ডান দিক বাঁ দিকে। এই নিয়ে মোট 32টা সাধারণত দাঁত থাকে। দাঁতের পরে যে আনুষঙ্গিক অঙ্গ হিসাবে আমরা দেখি জিভ। জিভের একটা মূলত ভূমিকা রয়েছে। জিভের কি ভূমিকা রয়েছে না, প্রথম ভূমিকা জিভ কি করে, কথা বলতে সাহায্য করে জিভ। দ্বিতীয় ভূমিকা কি, খাদ্যবস্তু স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। আর তৃতীয় ভূমিকা গলাধঃকরণ করতে সাহায্য করে খাদ্যবস্তু। এই গেল মূলত আমাদের আনুষঙ্গিক। এবার আসছি বিভিন্ন গ্রন্থি। পরিপাকের সঙ্গে কৃত গ্রন্থি। প্রথমে আসছি লালা গ্রন্থি। লালা গ্রন্থিকে আমরা যদি ভাগ করি, দুটো ভাগে ভাগ করব। একটা জল পাবো 99.5%, আর কঠিন পদার্থ পাবো 0.5%। মূলত এই যদি লালা গ্রন্থিকে আমরা বিশ্লেষণ করি, তাহলে এই দুটো উপাদান মূলত পাবো। একটা কঠিন পদার্থ 0.5%, একটা জল হচ্ছে 99.5%, অর্থাৎ সিংহভাগই এখানে জল থাকে মূলত। আবার এই কঠিন পদার্থকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। একটা জৈব উপাদান, একটা অজৈব উপাদান, আর একটা গ্যাসীয় উপাদান। আর একটা হচ্ছে কি কোষীয় উপাদান। অর্থাৎ জৈব উপাদান আমরা এখানে পাই 0.03%, অজৈব উপাদান পাবো 0.2%। অর্থাৎ এর যে কঠিন পদার্থ 0.5%-এর আন্ডারে, জৈব উপাদান পাবো 0.3%, অজৈব উপাদান 0.2%। জৈব উপাদানে আমরা যদি দেখি যে মূলত আমরা যা পাবো, প্রথমে আসছে মিউসিন, উৎসেচক, কি কি থাকে, টায়ালিন, কার্বনিক অ্যানহাইড্রেজ,
টায়ালিন থাকে, কার্বনিক অ্যানহাইড্রেস থাকে, মল্টেজ থাকে, লাইসোজাইম। এছাড়া যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে কি ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এই সমস্ত থাকে। আর গ্যাসীয় উপাদানের মধ্যে আমরা পাবো কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং অক্সিজেন। কোষীয় উপাদানের মধ্যে পাবো ব্যাকটেরিয়া, ইস্ট কোষ আর ডাব্লিউবিসি। আর এখানে একটা জিনিস অজৈব উপাদান, এই অজৈব উপাদানের মধ্যে আমরা দেখি NaCl, KCl অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, আর কি ক্যালসিয়াম, ফসফেট, এই সমস্ত উপাদানগুলো পাবো। আমরা যদি দেখি, প্রথমে আসছি যে লালাগ্রন্থিকে যখন আমরা ভাগ করছি, জল পাচ্ছি 99.5%, কঠিন পদার্থ পাচ্ছি 0.5%, আর জৈব উপাদান পাচ্ছি এর মধ্যে 0.3%, অজৈব উপাদান পাচ্ছি 0.2%। এবার এই জৈব উপাদানকে যদি আমরা দেখি, মিউসিন লালারসের মধ্যে থাকে, পিচ্ছিল পদার্থ। তারপর উৎসেচক যদি দেখি আমরা টায়ালিন, একে আরো নাম রয়েছে, আলফা অ্যামাইলেজ রয়েছে বা সালিভারি অ্যামাইলেজ রয়েছে, মূলত এর অন্য নাম। এই টায়ালিন কি করে, সেদ্ধ শ্বেতসারকে কি না মল্টোজে পরিণত করে। আর মল্টোজ হচ্ছে কি তোমরা জানো ডাইস্যাকারাইড বা দুটো গ্লুকোজ অণু মিলে মল্টোজ তৈরি হয়। টায়ালিন মূলত সেদ্ধ শ্বেতসারের উপর কাজ করে মল্টোজে পরিণত করে। কার্বনিক অ্যানহাইড্রেস রয়েছে, মল্টেজ রয়েছে, এগুলো সব কম পরিমাণে। এক্ষেত্রে লাইসোজাইম, এই যে উৎসেচকটা রয়েছে, এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা কোনো জায়গায় অর্থাৎ মুখে ব্রণ উঠলে আমরা কি করি, সঙ্গে সঙ্গে মুখ থেকে অনেক সময় লালা বের করে ওই ব্রণের উপরে দিয়ে দিই। এর কারণে বৈজ্ঞানিক কারণটা হচ্ছে গিয়ে এই লাইসোজাইমের উপস্থিতি। লাইসোজাইম কি করে, এর ব্যাকটেরিয়ার প্রাচীরটাকে নষ্ট করে দিয়ে ব্যাকটেরিয়াকে নষ্ট করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ এই যে লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক, সেই জন্যই আমরা ব্যবহার করি। এই লাইসোজাইম মূলত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এখানে আরেকটা জিনিস হচ্ছে বিভিন্ন উপাদান রয়েছে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এই সমস্ত উপাদান রয়েছে। বিভিন্ন ইমিউনোগ্লোবিন আছে এখানে। আর এই যে অজৈব উপাদান, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট, এই সমস্ত রয়েছে। এবার আছে গ্যাসীয় উপাদানে আমরা লালাগ্রন্থিতে যে গ্যাসীয় উপাদানগুলো পাবো দ্রবীভূত অবস্থায়, কার্বন ডাইঅক্সাইড পাবো 50 মিলিলিটার প্রতি 100 মিলিলিটার গ্যাসীয় ওই যে লালারসের মধ্যে। নাইট্রোজেন পাবো 2.5 মিলিলিটার এবং অক্সিজেন পাবো 1 মিলিলিটার। এছাড়াও বিভিন্ন কোষীয় উপাদান, ব্যাকটেরিয়া, ইস্ট কোষ এবং ডাব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকা এবং আবরণী কোষ রয়েছে। আচ্ছা, লালারসের এবার আছে কাজ। যদি আমরা কাজ দেখি তাহলে 4 ধরনের কাজ আমরা দেখতে পাবো। একটা যান্ত্রিক কাজের মধ্যে আমরা যদি দেখি, এরা কি করে, লালারস কি করে, মুখটাকে ভেজা রেখে কথা বলতে এবং খাদ্য গলাধঃকরণ করতে সাহায্য করে, বা দাঁতকেও সাহায্য করে চিবোতে। এরা যান্ত্রিক কাজ। পরিপাক সম্পর্কিত কাজ যদি বলি আমরা, পরিপাক সম্পর্কিত কাজ হচ্ছে গিয়ে লালারসের মধ্যে আমরা আগেও বলেছি টায়ালিন রয়েছে, মূলত যা সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, অর্থাৎ জটিল খাদ্য ভেঙে তুলনামূলকভাবে সরল খাদ্যে পরিণত করে। রেচন সম্পর্কীয় কাজ যদি দেখি আমরা, লালারস কী করে, বিভিন্ন ভারী ধাতু, পারদ, লেড, এই সমস্ত ধাতুকে রেচিত করতে সাহায্য করে। এবং অন্যান্য কাজের মধ্যে আমরা দেখি লালারস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আর কি, এই লালারস আমি আগেও বলেছি লাইসোজাইম ব্যাকটেরিয়া এ কী করে, জীবাণু ধ্বংস করতে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। তো স্নেহের ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই। আর আগামী দিনে আমরা পরবর্তী বিষয়ে এগিয়ে যাব।
তো এখানে এই প্রসঙ্গে বলে রাখি লাস্টে, শেষ করার আগে কয়েকটা লাইন অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসেবে। অবশ্যই তোমরা আশা করবে এই লকডাউন পিরিয়ডে আমরা যে কোভিড-19 বা এই যে রোগটা ছড়াচ্ছে, এর থেকে কি কি সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করব খাদ্যের দিক থেকে। কয়েকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, অবশ্যই এটা মেনটেন করবে। যেহেতু এখনো পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি, সেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের শরীরকে ফিট রাখা 3টে পদ্ধতির মাধ্যমে। একটা হচ্ছে গিয়ে সঠিকভাবে আমরা হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করব। 2 নম্বর সঠিক ডায়েট বা নিউট্রিশনালি আমরা খাবার গ্রহণ করব। নিউট্রিশনালি কী কী খাবার গ্রহণ করব আমরা আসছি। আমরা জানি শরীরে ইমিউনোগ্লোবিন, বিভিন্ন অ্যান্টিবডি তৈরি হয় প্রোটিন জাতীয় পদার্থ দ্বারা, অর্থাৎ প্রোটিন জাতীয় উপাদান আমরা খুব ভালোভাবে গ্রহণ করব। এবং টাটকা প্রোটিন, সেটা ডিম হতে পারে, মাছ হতে পারে, মাংস হতে পারে, দুধ হতে পারে। যারা নিরামিষাশী তাদের জন্য বলবো ডাল, সয়াবিন এবং হচ্ছে গিয়ে বিভিন্ন বিনস রয়েছে, বরবটি রয়েছে, প্রোটিন জাতীয় খাদ্য, এইগুলো তোমরা গ্রহণ করবে। আর অবশ্যই ফল এবং শাকসবজি, ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, খনিজ লবণ থাকে, বিশেষ করে ভিটামিন সি। অবশ্যই ভিটামিন সি গ্রহণ করবে। লেবু জাতীয় ফল অবশ্যই গ্রহণ করবে। পারলে সকালবেলা হালকা উষ্ণ গরম জলে লেবুর রস তোমরা প্রতিদিন এক গ্লাস করে পান করবে। আর কি না, প্রত্যেক দিন পারলে একটা করে ফল অবশ্যই, যেটা আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। আর শাকসবজি অবশ্যই পরিমিত পরিমাণে গ্রহণ করবে। আর 3 নম্বর যে পয়েন্টটা শরীরকে সুস্থ রাখার জন্য, অবশ্যই এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ, অর্থাৎ বাতাস, অক্সিজেন ইনকর্পোরেট হবে এমন ধরনের এক্সারসাইজ অন্তত পক্ষে আধ ঘন্টা যদি আমরা করি প্রতিদিন, তাহলে কি হবে, আমাদের শরীরটাকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা বলে রাখবো যে এই যে 3টে কথা বললাম, যে কোনো ভাইরাস বা ফ্লু যেই জাতীয় হোক না কেন, বিভিন্ন ব্যাকটেরিয়া বলে, আমাদের দেহকে সুরক্ষিত রাখতে গেলে এই 3টে পদ্ধতি অবশ্যই মেনে চলতে হবে। ধন্যবাদ আজকের জন্য।